মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা গত ক্লাসে অধ্যায় 6 নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? মনে আছে তোমাদের? জাবেদা, বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। মনে আছে? জি মিস। হ্যাঁ, আমরা আজকে অধ্যায় 7 নিয়ে আলোচনা করব, খতিয়ান। আর আমাদের শ্রদ্ধা আছেন স্যার তোমাদের রেওয়ামিন নিয়ে আলোচনা করবে। তাহলে অধ্যায় 7, যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, ক্লাস 9-এ তোমাদের খতিয়ান নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর আমরা এখন রিভিশন যেহেতু দিচ্ছি, তাহলে একটু আলোচনা করে তারপর আমরা অঙ্কে যাব। ঠিক আছে? জি মিস। আচ্ছা, চ্যাট বক্সে তোমাদের একটু নাম্বারটা দিয়ে দাও যারা জয়েন হয়েছে। অরিন, আহ, জি মিস। গত ক্লাসে জয়েন হওয়া নাই, নেটের সমস্যা ছিল? মিস আমার জ্বর ছিল লাস্ট ক্লাসে। আচ্ছা, এখন কি অবস্থা শরীর? মিস এখন আলহামদুলিল্লাহ ভালো। নরমাল জ্বর নাকি? টেস্ট করিয়েছিলে জি কিছু? মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন তো কাঁধের উপরে জ্বর ছিল। নরমাল ঠান্ডা জ্বর এখন সবারই প্রায়। ঠিক আছে অরিন, পড়ো তো মা। জি মিস। লেনদেন সমূহকে প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধের পর হিসাবের শ্রেণী অনুযায়ী যথাযথ হিসাবে স্থানান্তর করা হয়। সারা বছর বিভিন্ন সময়ে নগদে ও বাকিতে পণ্য ক্রয় ও বিক্রয় করা হয়। ক্রয় জাবেদা হতে বাকিতে ক্রয় এবং নগদান বই হতে নগদ ক্রয় একত্রিত করা ব্যতীত মোট ক্রয় জানা সম্ভব নয়। খতিয়ান বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্রয়, বিক্রয় ও অন্যান্য আয় ব্যয়সমূহকে একত্রিত করে মোট ক্রয়, মোট বিক্রয় এবং অন্যান্য সকল আয় ও ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়ে সাহায্য করে। একইভাবে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সংশ্লিষ্ট লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত সংশ্লিষ্ট হিসাবে স্থানান্তর করা হয়। হিসাবের উদ্ধৃত নির্ণয়ের প্রক্রিয়া জানা এবং হিসাবের উদ্ধৃতের ভিত্তিতে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের সার্বিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা এই অধ্যায়ের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, দেখো এখানে একটু লক্ষ্য করো যে আমরা যে খতিয়ান প্রস্তুত করি, আমরা সেই খতিয়ান থেকে কি জানতে পারি? আমরা সেই খতিয়ান থেকে আমরা উদ্বৃত্ত নির্ণয় করি, তাই না? যে মাসের ধরো জানুয়ারি 31 তারিখে যেটা থাকবে সমাপনী, সেটা পরবর্তী মাসের 1 তারিখে হয়ে যায় প্রারম্ভিক উদ্বৃত্ত। তাহলে আমরা প্রত্যেকটা হিসাব আলাদা আলাদা করে যখন আমরা প্রস্তুত করেছি, তখন আমরা প্রত্যেকটা হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করেছি। এখানে এই কথাটা দেখো স্পষ্ট উল্লেখ করা আছে যে খতিয়ান বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্রয়, বিক্রয় ও অন্যান্য আয় ব্যয় সমূহকে একত্রিত করে। নগদে কতটুকু ক্রয় হলো, বাকিতে কতটুকু ক্রয় হলো, কিংবা নগদে কতটুকু বিক্রয় হলো, বাকিতে কতটুকু বিক্রয় হলো, এই সব কিছুতে ওই ক্রয় বিক্রয় হিসাবে আমরা লিপিবদ্ধ করে তারপর আমরা উদ্বৃত্ত নির্ণয় করতে পারি, এবং ওই ক্রয় হিসাবে আমরা এক নজরে দেখতে পারি মোট ক্রয় পরিমাণ কত, বিক্রয় আসসালামু হিসাবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিক্রয় হিসাবে আমরা এক নজরে দেখতে পারি বিক্রয়ের পরিমাণ কত হয়েছে। তারপরে যে এখানে দেখো সকল আয় এবং ব্যয়, আমরা বেতন খাতে কত ব্যয় হয়েছে, কিংবা যদি ভাড়া প্রাপ্তি হিসাব হয় তাহলে ভাড়া প্রাপ্তি খাত থেকে আমরা কত পেয়েছি, এরকম আয় এবং ব্যয়ের মোট পরিমাণ নির্ণয়ে সাহায্য করে। আর এখানে কি, এখানে দেখো আরেকটা কথা কি বলেছে যে হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ের প্রক্রিয়া জানা এবং হিসাবের উদ্বৃত্তের ভিত্তিতে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সার্বিক অবস্থা সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে ধারণা পেয়ে থাকি।
কারণ খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত রেওয়া মিলের ডেবিট দিকে এবং খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত রেওয়া মিলের ক্রেডিট দিকে বসিয়ে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই দিকে যদি যোগফল মিলে যায় তাহলে আমরা বুঝি যে আমাদের হিসাব লেনদেন শনাক্তকরণ থেকে তারপর জাবেদা প্রস্তুতকরণ এবং জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরকরণ এবং খতিয়ান থেকে রেওয়া মিলে স্থানান্তরকরণে সব কার্যক্রমগুলো সঠিক হয়েছে। কিছু কিছু কারণে মিলে গেলেও ভুল হয়, সেগুলো আমরা রেওয়া মিলের চ্যাপ্টার থেকে জেনে নিব। এখানে দেখো মূল খতিয়ান। মূল খতিয়ান হচ্ছে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। আমরা সহকারী খতিয়ান হিসাবে নাম জেনেছি। সহকারী খতিয়ান বলতে হচ্ছে এখানে অসংখ্য দেনাদার থাকবে। দেখো দেনাদার এখানে ক, খ, গ, গ। তাহলে যদি রহিমের নিকট বাকিতে বিক্রয় করা হয়, তারপর করিমের নিকট বাকিতে বিক্রয় করা হয়, এরকম পলাশের নিকট বাকিতে বিক্রয় করা হয়, তাহলে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বাকিতে বিক্রয় করা হয় এবং বাকিতে বিক্রয় করলে আমরা জানি দেনাদার সৃষ্টি হয়। তাহলে এই যে বিবিধ দেনাদার, ওই দেনাদার গুলো যে রহিম, করিম, পলাশ, এদের জন্য আলাদা যে খতিয়ান প্রস্তুত করা হবে সেটাকে বলা হচ্ছে সহকারী খতিয়ান। ঠিক একইভাবে পাওনাদারের বেলায়। আর মূল খতিয়ানটা হবে দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। আর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ক্রয় বিক্রয় হলে যে আলাদা খতিয়ানগুলো প্রস্তুত করবো আমরা সেগুলোকে বলবো কি সহকারী খতিয়ান। তোমরা এই অধ্যায়ে অঙ্কগুলো কমপ্লিট করেছিলে গত বছর, কিন্তু তারপরও রিভিশন ক্লাস যেহেতু আমি একটু আলোচনা করে তারপর অঙ্কে যাব, শুরুতেই বলেছি। চ্যাট বক্সে 11 জনের নাম রোল দিয়েছো, এখানে দেখাচ্ছে 13 জন, 12 জন, সরি, এখনো একজন দাওনি। হ্যাঁ, থ্যাংক ইউ। আনিশা পড়ো। খতিয়ানের ধারণা। প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাবের যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এইসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলে। একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাবসমূহে সাধারণত প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট রেট থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেন সমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের যে নিরূপণ করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উক্ত সময়কালে আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। খেয়াল করো তাহলে কি বিভিন্ন শ্রেণীর হিসাব আমরা বিভিন্ন শ্রেণীর হিসাব জেনেছি, যেরকম সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের আধুনিক নিয়মে হিসাবের শ্রেণী বিভাগ। তাহলে আমরা যে হিসাবগুলো জেনেছি এই হিসাবগুলো এবং লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা হয় একটা প্রতিষ্ঠানে। এই হিসাব সমূহকে এক কথায় কি বলা হচ্ছে খতিয়ান। একটি চলমান ব্যবসা প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাব সমূহে সাধারণত কি থাকে, প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। প্রারম্ভিক ডেবিট জের কি জানি আমরা, দেনাদারের প্রারম্ভিক ডেবিট জের। আবার খতিয়ানের কি হয়, সরি, পাওনাদারের কি হয়, দেনাদারের হচ্ছে প্রারম্ভিক ডেবিট জের আর পাওনাদারের হচ্ছে প্রারম্ভিক ক্রেডিট জের। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেন সমূহের ফলাফল খতিয়ানে কি করা হয়, সংরক্ষিত হিসাব সমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয় একটা নির্দিষ্ট সময়ের পর। হিসাবকাল শেষে প্রত্যেকটা হিসাবে কি করা হয়, জ্যার নিরূপণ করা হয়। আমি একটু আগে যেটা বলেছি যে আমরা যে জ্যারটা নিরূপণ করি এবং সেই জ্যারের আলোকে কি করি, জ্যার মানে হচ্ছে উদ্বৃত্ত, সেই ডেবিট উদ্বৃত্ত গুলো দিয়ে আমরা রেওয়া মিলে ডেবিট দিকে বসাই এবং ক্রেডিট উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিলে ক্রেডিট দিকে বসিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করি। রেওয়া মিল কিন্তু কোনো হিসাব না, এটি হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। আমরা যে প্রথমত লেনদেন শনাক্ত করেছি, তারপর ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা জাবেদা প্রস্তুত করি এবং জাবেদা থেকে আমরা বিভিন্ন হিসাবের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করি এবং সেই খতিয়ানের উদ্বৃত্ত গুলো নিয়ে আমরা রেওয়া মিল প্রস্তুত করি।
তাহলে এই যে কার্যক্রমগুলো ধাপে ধাপে করে আসার পর যে রেওয়া মিলটা প্রস্তুত করি, তাহলে ওই রেওয়া মিলের মাধ্যমে আমরা আমাদের মানে রেওয়া মিল প্রস্তুত করার মানে পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যে কাজগুলো করি সেগুলো সঠিকতা যাচাইয়ের জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য মূলত রেওয়া মিলটা প্রস্তুত করি। এবং যখন দুই দিক মিলে যায় তখনই আমরা বুঝি কি যে আমরা যা কাজগুলো করেছি সব সঠিক হয়েছে। কিছু ব্যতিক্রম আছে যে মিলে গেলেও মানে ভুল হয়, সেটা একেবারে আমরা কিছু নিয়ম আছে সেগুলো আমি আবার বলছি, রেওয়া মিলে আমরা আবার জানবো। তাহলে এই যে সময়কালের আয় ব্যয় ও লাভ ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং নির্দিষ্ট তারিখে সম্পদ দায় মালিকানা সত্ত্বের পরিমাণও আমরা কি করতে পারি, জানতে পারি এই খতিয়ান প্রস্তুতের মাধ্যমে। এখানে দেখো বৈশিষ্ট্য, প্রত্যেকটা হিসাবে আলাদা শিরোনাম প্রদান করা হয়, যেরকম আসবাবপত্র হিসাব, তারপর যন্ত্রপাতি হিসাব, ভাড়া হিসাব, বেতন হিসাব, এরকম বিভিন্ন হিসাবের নাম থাকে। দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। আর খতিয়ানের প্রস্তুতে টি ছক বা চলমান জের ছক অনুসরণ করে। আমরা জানি দুটি পদ্ধতিতে খতিয়ান প্রস্তুত করা হয়। টি ছকটা হচ্ছে সনাতন পদ্ধতি, চলমান জের ছকটা আমরা জানি আধুনিক পদ্ধতি। তোমরা কি একটা পার্থক্য বলতে পারবে টি ছক এবং চলমান জের ছকের একটা পার্থক্য? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে একটা পার্থক্য? টি ছক এবং চলমান জের ছকে একটা পার্থক্য বলতে পারবে? কিংবা একটা সুবিধা অসুবিধা? সুবিধা অসুবিধা বললেই পার্থক্য বের হয়ে যাবে। মনে পড়ছে না? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। সবচেয়ে বড় একটা পার্থক্য সেটা হচ্ছে টি ছকের মাধ্যমে যখন আমরা খতিয়ান প্রস্তুত করব তখন কি হবে, মানে ধরো যদি আসবাবপত্র হিসাবে প্রস্তুত করি তাহলে আসবাবপত্র ক্রয়, আবার আমরা পুরাতন আসবাবপত্র বিক্রয় করি। এইভাবে করার পরে একেবারে মাস শেষে যদি জানুয়ারি মাসে আমরা খতিয়ান প্রস্তুত করি আসবাবপত্রের, তাহলে জানুয়ারি প্রত্যেকটা লেনদেন লিপিবদ্ধের পর একেবারে জানুয়ারি 31 তারিখে আমরা সমাপনীটা বের করব, উদ্বৃত্ত নির্ণয় করব, দেন আমরা ফেব্রুয়ারি 1 তারিখে হবে সেটা প্রারম্ভিক। আর চলমান জের ছকে কি হবে, প্রত্যেকটা লেনদেন যখন আমরা লিপিবদ্ধ করব সাথে সাথে কি বের হবে, উদ্বৃত্ত বের হয়ে যাবে। চলমান জের ছকে এটা একটি বড় সুবিধা এবং টি ছকে এটা একটি বড় অসুবিধা। বুঝতে পেরেছ? টি ছকে সবগুলো লেনদেন লিপিবদ্ধের পর আমরা জানতে পারবো, আর চলমান জের ছকে প্রতিটা লেনদেন লিপিবদ্ধের সাথে সাথে আমরা এটির উদ্বৃত্তের পরিমাণ জানতে পারবো। সবাই বুঝতে পেরেছ? এই বিষয়টা ক্লিয়ার? একটু রেসপন্স করতে হবে যে জি মিস। দেখো প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের উদ্বৃত্ত নির্ণয় করা হয়, এটা একটা বৈশিষ্ট্য। আর খতিয়ান প্রস্তুতে জাবেদাকে সহায়ক বই রূপে কাজ করে। অনেক সময় জাবেদা না করেও সরাসরি তোমরা খতিয়ান প্রস্তুত করতে পারবে, কিন্তু আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে ছক করা দরকার নেই, গণনা কার্য হিসাবে জাবেদাটা করে নিলে তাহলে খতিয়ানটা নির্ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, মানে ভুল একেবারেই হবে না। এটা হচ্ছে আমার পরামর্শ যে গণনা কার্য আমরা যে অঙ্কগুলো সাধারণত করে থাকি কিছু কিছু অঙ্কে জাবেদাটাকে এরকম গণনা কার্যের মতো একটা ছক কিছু করা লাগবে না, গণনা কার্য করে তারিখ দিয়ে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করে টাকাটা পাশে লিখে যদি আমরা করে তারপর যদি খতিয়ানটা প্রস্তুত করি তাহলে একেবারে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর খতিয়ান লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠার নম্বর উল্লেখ করা হয়, এটা তোমরা শুধুমাত্র এখন স্কুলে অঙ্ক শিখছো, জাবেদা পৃষ্ঠা নাম্বারটা লিখো, এখানে কোনো কাজ হয় না, কিন্তু যখন কোনো অফিসে চাকরি করবে তখন এই জাবেদা পৃষ্ঠার কাজটা তখন সেখানে হয়। কিন্তু এখন আমরা যে অঙ্কগুলো করছি সেখানে এই জাবেদা পৃষ্ঠা শুধু ছকেই থাকে, এটার কোনো কাজ হয় না। খতিয়ান হতে প্রাপ্ত হিসাবে উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং হিসাব রক্ষণের যত কার্যক্রম আমরা যা করেছি ওই যে লেনদেন শনাক্তকরণ থেকে একেবারে খতিয়ান প্রস্তুতকরণ পর্যন্ত এইসব গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে।
তোমরা দেখো কি কি সম্পদ হিসাবে কি কি, এটা একটা ছক দেওয়া আছে আমাদের পাঠ্য বইয়ে। নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ হিসাব, মজুত পণ্য হিসাব, ভূমি ও দালান কোঠা হিসাব, যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব। আর এখানে দায় সাধারণত কি? পাওনাদার হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব, অনুপার্জিত আয় হিসাব। মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব। আর আয় হিসাবে বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, শিক্ষানবিশ স্যালামি হিসাব। এখানে ব্যয় ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর ও অভিকর হিসাব, কুড়ির হিসাব। আফসানা পড়ো, খতিয়ানের গুরুত্বটা পড়ো। জি মিস। খতিয়ানের গুরুত্ব: লেনদেন সমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারী সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। খতিয়ানের গুরুত্ব ও উপকারিতা প্রকাশের জন্য একটি কথাই প্রচলিত রয়েছে: খতিয়ান হিসেবে সকলের বইয়ের রাজা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে খতিয়ানকে কি বলা হয়? হিসাবের সকল বইয়ের রাজা, কিংবা আরেকটি কথা বলা হয় খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। খতিয়ান থেকে তুমি এক নজরেই বলে দিতে পারবে যে কোন কোন খাতে বাকিতে পণ্য কাদের কাছে বাকিতে পণ্য বিক্রি করা হয়েছে। দেনাদার হিসাব থেকে এক নজরে বলে দিতে পারবে। আবার পাওনাদার হিসাব থেকে এক নজরে বলে দিতে হবে বাকিতে কোন কোন প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। এবং শুধু তাই না, যে পাওনাদারের টাকা কত পরিশোধ করা হয়েছে সেটাও ওই পাওনাদার হিসাব থেকেই জানা যাবে। তারপর হচ্ছে নগদে কি নগদ উদ্বৃত্তের পরিমাণ কত আছে প্রতিষ্ঠানে, নগদ তহবিলের পরিমাণ কত আছে সেটা নগদান হিসাবে থেকেই বলে দেওয়া যাবে। আবার ব্যাংক হিসাব থেকে ব্যাংকে কত টাকা আছে উদ্বৃত্ত সেটাও ব্যাংক হিসাবের মাধ্যমে এক নজরেই দেখে বলা যাবে। আবার চেকের মাধ্যমে কি পরিমাণ লেনদেন হলো কিংবা ব্যাংকে কত টাকা জমা হলো, এই সব কিছুই ব্যাংক হিসাবের মাধ্যমে এক নজরে বলে দেওয়া সম্ভব। এই জন্য বলা হয়েছে যে এইসব পরিমাণ সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। সাবিকুন্নার পড়ো। জাবেদা ও খতিয়ানের পার্থক্য। জাবেদা ও খতিয়ান উভয়ই হিসাব চক্রের দুইটি ধাপ। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদা এই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান বাধ্যতামূলক। খতিয়ানের উদ্ধৃত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয়। জাবেদা ও খতিয়ান প্রস্তুতে ব্যবহৃত ছকের মাঝে যথেষ্ট অমিল রয়েছে। জাবেদা শুধু লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করা হয়। অপরদিকে খতিয়ানের প্রতিটি হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্ধৃত নির্ণয় করা হয়। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বই স্বরূপ কাজ করে। আচ্ছা, এই যে সাবিকুন্নার পড়লো, এখন তোমাদের মধ্যে কেউ বলতে পারবে একটা করে পার্থক্য, জাবেদা এবং খতিয়ানের একটা পার্থক্য বলো। একটা পার্থক্য বলো তো তোমাদের মধ্য থেকে। দেখো একটু আন্ডারলাইন দাও। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক আর খতিয়ান হচ্ছে বাধ্যতামূলক। খতিয়ান প্রস্তুত হচ্ছে বাধ্যতামূলক, এটি একটি পার্থক্য। সবাই এখানে একটু আন্ডারলাইন দাও। জাবেদা বই সংরক্ষণটা হচ্ছে ঐচ্ছিক আর খতিয়ান প্রস্তুতটা হচ্ছে বাধ্যতামূলক।
তারপর আরেকটি পার্থক্য, সেটা কি, জাবেদার শুধুমাত্র লেনদেনে ডেবিট ক্রেডিট শনাক্ত করা হয়, এটি একটি পার্থক্য। আর খতিয়ানে কি, প্রতিটি হিসাবে মোট ডেবিট ক্রেডিটের পার্থক্যের মাধ্যমে উদ্বৃত্তটা নির্ণয় করা হয়। এই দুইটি মূল পার্থক্য। খেয়াল করো, জানুয়ারির 1 তারিখে নগদে পণ্য ক্রয় করা হয়েছে 5,000 টাকা। তোমরা জানো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। একটু খেয়াল করো, আমরা যখন খতিয়ানটা প্রস্তুত করব তখন কি ক্রয় হিসাব যখন প্রস্তুত করব তখন ক্রয় হিসাব যে ডেবিট, খেয়াল করো ক্রয় হিসাব ডেবিট, তাহলে খতিয়ানের ডেবিট দিকে লিখবে বিপরীত হিসাব নাম। বিপরীত হিসাব নাম কি আছে? নগদান হিসাব। আমি আবারও বলছি, জাবেদা প্রথম কি, এখানে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, জাবেদাটা কি হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই হচ্ছে আমাদের জাবেদা। এখন এই হিসাব থেকে আমরা দুটি খতিয়ান প্রস্তুত করব, একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এখন ক্রয় হিসাব যখন আমরা প্রস্তুত করব, ক্রয় হিসাব, তাহলে দেখো ক্রয় হিসাব ডেবিট আছে, আমরা খতিয়ানের ডেবিট দিকে লিখবো। জানুয়ারি 1 তারিখ ক্রয় হিসাব ডেবিট আছে, আমরা ডেবিট দিকে লিখবো কি হিসাব নামে? বিপরীত হিসাব নাম। আমাদের বিপরীত হিসাব নামটা কি আছে? নগদান হিসাব। সেই বিপরীত হিসাব নামে আসবে ডেবিট দিকে নগদান হিসাব 5,000 টাকা। এখন দেখো নগদান হিসাব যখন প্রস্তুত করব, নগদান হিসাব কি আছে? ক্রেডিট দিকে আছে, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো। খতিয়ানের ক্রেডিট দিকে দেখো জানুয়ারি 1 তারিখ বিপরীত হিসাব নাম, দেখো বিপরীত হিসাব নামটা কি আছে? ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব বিপরীত হিসাব নাম লিখে আমরা লিখবো 5,000 টাকা। সবাই বুঝতে পেরেছো? শুধু এইটুকু মনে রাখলে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারবো। সবাই বুঝতে পেরেছো মেয়েরা? জি মিস। হ্যাঁ, শুধু এইটুকু আমাদের মনে রাখতে হবে যে যে হিসাবটা আমরা প্রস্তুত করব, তাহলে ওই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে আমরা ডেবিট দিকে লিখবো বিপরীত যে হিসাব নামটা আছে সেই হিসাব নামে। মেধা পড়ো। রিয়া পড়ো। যাদেরকে বলছি সমস্যা, শুনতে পাচ্ছেন আমার কথা, এরকম কিছু? সারা পড়ো। সারা শুনতে পাচ্ছ? পড়ো। পশ্চিমের দিকে লক্ষ্য করলে দেখা যায় জাবেদার ক্রয় হিসাব ডেবিট, তাই ক্রয় হিসাব ডেবিট দিকে লিখা হয়েছে, কিন্তু বিবরণের কলামে ক্রেডিট হিসাব খাতের নাম অর্থাৎ নগদান হিসাব লেখা হয়েছে। অপরদিকে নগদান হিসাব ক্রেডিট, তাই নগদান হিসাবে ক্রেডিট দিকে বসেছে, কিন্তু বিবরণের কলামে ডেবিট হিসাব খাতের নাম অর্থাৎ ক্রয় হিসাব লেখা হয়েছে। এর দ্বারা ক্রয় হিসাবটি কোন হিসাবের মাধ্যমে ডেবিট এবং নগদান হিসাবটি কি কারণে ক্রেডিট করা হয়েছে তা বোঝা যায়। আচ্ছা, বইয়ের ভাষায় এভাবে বলেছে, আমরা শুধু মনে রাখবো কি, যে যে হিসাবে খতিয়ান প্রস্তুত করব সেই হিসাবে ডেবিট থাকলে তাহলে আমরা ডেবিট দিকে বসবো, বিপরীত হিসাব নামটা লিখবো। এভাবে আমরা সহজে বুঝবো। অতএব কোন হিসাবে ডেবিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ক্রেডিট হিসাব খাতের নাম, এবং হিসাবের ক্রেডিট দিকে পোস্টিং হলে বিবরণের কলামে ডেবিট হিসাব খাতের নাম লেখা হবে। আমি আবারও বলছি, আমরা কি করব, যে হিসাবের খতিয়ান প্রস্তুত করব সেই হিসাবে ডেবিট দিকে হলে আমরা ডেবিট দিকে লিখবো বিপরীত হিসাব নামে। হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপ পোস্টিং এবং পরবর্তী ধাপ ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয়। তার মানে কি, যখন আমরা খতিয়ান প্রস্তুত করবো প্রথম কাজটা কি আমাদের? প্রথম কাজ হচ্ছে পোস্টিং দেওয়া, আর পরবর্তী কাজ কি? উদ্বৃত্ত নির্ণয় করা অর্থাৎ ব্যালেন্সিং বের করা।
সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন 5 কেজি চাল ক্রয় করা হলো এবং 3 কেজি চাল ভোগ করা হলো। এক্ষেত্রে অবশিষ্ট রইল 2 কেজি। হিসাবে যে নির্ণয় অনেকটা এরূপ। হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকে পার্থক্য নির্ণয় করাকে জ্যাট টানা বা ব্যালেন্সিং বলা হয়। আন্ডারলাইন দিয়ে রাখো, এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য লাগবে। তার মানে কি, হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকে পার্থক্য নির্ণয় করাকে জ্যাট টানা বলে। ডেবিট ও ক্রেডিট দিকে পার্থক্য নির্ণয় করাকে জ্যাট টানা বা ব্যালেন্সিং বলা হয়। দুটি লেনদেন পোস্টিং পরবর্তী নগদ হিসাবে ব্যালেন্সিং নির্ণয় করা হলে দেখো এখানে আছে কি, নগদ বিক্রয় হচ্ছে 20,000 টাকা, আসবাবপত্র ক্রয় হচ্ছে 15,000 টাকা। তাহলে আমাদের নগদ বিক্রয় জাবেদা কি হচ্ছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর আসবাবপত্র ক্রয়ের জাবেদাটা আমরা জানি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে দেখো দুটি নগদান হিসাব যদি আমরা প্রস্তুত করি, এখানে নগদান হিসাব আছে, এখানে নগদান হিসাব আছে। খেয়াল করো যে যে কাজটি আমাদের করতে হবে নগদান হিসাবে, তাহলে দেখো এখানে নগদান হিসাব ডেবিট দিকে আছে, তাহলে আমরা ডেবিট দিকে লিখবো বিপরীত হিসাব নাম। বিক্রয় হিসাব নামে আসবে 20,000 টাকা। ডেবিট দিকে দেখো বিক্রয় হিসাব নামে আসবে 20,000 টাকা। দেখো মার্চের 3 তারিখ বিপরীত হিসাব নাম বিক্রয় হিসাব 20,000 টাকা আসছে। আবার দেখো এখানে 10 তারিখে নগদান হিসাব ক্রেডিট দিকে আছে, তাহলে আমাদের পোস্টিং দিব কি ক্রেডিট দিকে। বিপরীত হিসাব নাম আসবাবপত্র হিসাব নামে 15,000 টাকা। বিপরীত হিসাব নামে আসবাবপত্র হিসাব নামে আসবে 15,000 টাকা। এখানে যেটা আমরা জেনেছি যে এখানে কি বলেছে যে হিসাবে যে নির্ণয় অনেকটা এরূপ, কিরকম হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ক্রেডিট পার্থক্য নির্ণয় করাকে জ্যাট টানা বা ব্যালেন্সিং বলা হয়। তাহলে দেখো পার্থক্যটাকে জ্যাট টানা বা ব্যালেন্সিং বলা হচ্ছে। আমরা যে পোস্টিং দিলাম, দেওয়ার পর আমরা এখন জ্যাট টানবো যে পার্থক্যটা। তাহলে ডেবিট দিকে দেখো 20,000, ক্রেডিট দিকে ছিল 15,000। যেটি বেশি থাকবে আমরা সেটা আগে যোগ করে বের করব। তাহলে 20,000 থেকে 15,000 টাকা মাইনাস করলে যে পার্থক্য রয়েছে 5,000 টাকা। এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সিং অর্থাৎ উদ্বৃত্ত। আমরা জানি ও যে মাসে আমরা হিসাব প্রস্তুত করব তার একদম লাস্ট তারিখে, যেটা মার্চ যেহেতু 31 তারিখে শেষ হয়, তাহলে 31 তারিখ লিখে হচ্ছে ব্যালেন্স শিট। এপ্রিলের 1 তারিখে গিয়ে সেটা কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি। হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকে যোগফল সর্বদা সমান করতে হবে। তাই যেদিকে যোগফল বড় তা উভয় দিকে টাকা কলামে লিখতে হবে। উপরোক্ত হিসাবে ডেবিট দিকে যোগফল বড় হয় ডেবিট ও ক্রেডিট উভয় কলামে বসানো হয়েছে 20,000 টাকা। উভয় দিকে যোগফলের নিচে দুটি সমান্তরাল রেখা টেনে আমাদের কি করতে হবে, হিসাব বন্ধ করতে হবে। বন্ধ করে তারপর কি করতে হবে, সাধারণত নির্দিষ্ট সময়ের শেষে হিসাবে ডেবিট ক্রেডিট পার্থক্য নির্ণয় করা হয়। পার্থক্যটি ব্যালেন্স সিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হবে। সিডি দ্বারা কি বুঝাবে, এটা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য লাগবে। সিডি দ্বারা বুঝাবে উদ্বৃত্ত স্থানান্তর হবে। কথাটি লিখে কম টাকার কলামে বসিয়ে উভয় দিকে সমান করা হয়। উপরোক্ত হিসাব মার্চ মাসের, তাই মার্চের শেষ তারিখ কি 31-এ এই পার্থক্য নির্ণয় করা হয়েছে। সময়ের শেষ তারিখে ব্যালেন্স সিডি, পরবর্তী সময়ের প্রথম তারিখে ব্যালেন্স বিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। সিডি দ্বারা কি হবে, উদ্বৃত্ত স্থানান্তর হবে। বিডি দ্বারা কি বুঝাবে, উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। কথাটি লিখে বিপরীত পাশে কি হবে, বসাতে হবে। হিসাবে যে দিকটি বড় ব্যালেন্স সেই নামে পরিচিত হয়। যেমন উপরে নগদান হিসাবে ব্যালেন্সটি ডেবিট ব্যালেন্স, তাই 1 এপ্রিল নগদান হিসাবে ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে এপ্রিল মাসের খতিয়ান শুরু করা হয়েছে। আবার এটা খেয়াল করো, হিসাবে যে দিকটি বড় ব্যালেন্স সেই নামে পরিচিত। যেমন উপরের নগদান হিসাবে ব্যালেন্সটি ডেবিট ব্যালেন্স, তাই 1 এপ্রিলে নগদান হিসাবে ডেবিট দিকে ব্যালেন্স বিডি লিখে এপ্রিল মাসে খতিয়ান শুরু করা হয়েছে। বহু নির্বাচনের জন্য এটা তোমাদের লাগবে। সিডি হচ্ছে ক্যারিড ডাউন, বিডি ব্রড ডাউন, সিএফ ক্যারিড ফরওয়ার্ড, বিএফ ব্রড ফরওয়ার্ড। এখানে বাংলাটাও লাগবে, তোমরা জেনে নিবে বাংলাটাও পাশাপাশি, যে ক্যারিড ডাউন নিচে নিত বা স্থানান্তরিত হবে, আর ব্রড ডাউন হচ্ছে উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে।
ক্যারেট ফরওয়ার্ড সম্মুখে নিত, ব্রড ফরওয়ার্ড পেছন থেকে আনিত। এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য লাগবে। দেখো কাজ, এখানে দেখো একটা খতিয়ান দেওয়া আছে। এখানে দেখো মূলধনে ডেবিট দিকে 30,000 টাকা, বিক্রয় হিসাবে 10,000 টাকা, দেনাদার হিসাবে 5,000 টাকা, আর ক্রেডিট দিকে এখানে দেখো ক্রয় হিসাব 8,000 টাকা, আশাপত্র হিসাব 4,000 টাকা, বেতন হিসাব 3,000 টাকা। এখানে তোমাদেরকে বলছে উপরোক্ত হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করো। চলমান জেড ছকে আমি যেটা বলেছিলাম যে টি ছক এবং চলমান জেড ছকে, টি ছকের যেটা অসুবিধা, চলমান জেড ছকে সেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি প্রতিটি লেনদেন পোস্টিং দেওয়ার সাথে সাথে কি হবে উদ্বৃত্ত আমরা জানতে পারবো। দেখো মার্চের 3 তারিখ এখানে বিক্রয় হিসাব 20,000 টাকা, ডেবিট দিকে দেখো 20,000 টাকা, ডেবিট উদ্বৃত্ত 20,000 টাকা। আমরা 3 তারিখের পোস্টিং এর সাথে সাথে উদ্বৃত্ত পেয়ে গেলাম। মার্চের 10 তারিখে আশাপত্র হিসাব 15,000 টাকা, তাহলে 15,000 টাকা যেটা ক্রেডিট উদ্বৃত্ত ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিট দিকে হলে ডেবিট দেখো 20,000 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করলে আমার উদ্বৃত্ত কত আছে 5,000 টাকা। তাহলে চলমান যে ছকে আমরা সাথে সাথে কি পেয়ে যাচ্ছি উদ্বৃত্তটা পেয়ে যাচ্ছি। এই যে এখানে নগদান হিসাবে যেটা দেখানো হয়েছে, এটা আগের যে দুইটি আমরা জাবেদা করেছিলাম সেই জাবেদার মাধ্যমে এই চলমান যে ছকে এই নগদান হিসাবটা উদ্বৃত্ত নির্ণয় করা হয়েছে। চলমান জেড ছকে দেখো এখানে বলা হচ্ছে হিসাবের জেড যে কোনো সময় জানা যায়, প্রতিটি পোস্টিং এর সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করা হয়। চলমান জেড ছকে উদ্বৃত্ত লেখার জন্য পৃথক কলাম রয়েছে। পোস্টিং যদি ডেবিট পোস্টিং হয় তাহলে উদ্বৃত্তটা ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে কি হবে প্লাস হবে, যদি ক্রেডিট পোস্টিং হয় তাহলে ডেবিট ব্যালেন্স থেকে কি হবে মাইনাস হবে। ক্রেডিট পোস্টিং হলে ক্রেডিট ব্যালেন্সে কি হবে প্লাস হবে, আর ডেবিট পোস্টিং হলে কি হবে ক্রেডিট ব্যালেন্স থেকে কি হবে মাইনাস হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। মোট ডেবিট ও মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ নির্ণয় করা হয় না, এই যোগফলের কোনো ব্যবহার নেই। তোমাদের এটুকু মনে রাখতে হবে, ডেবিট পোস্টিং ডেবিট ব্যালেন্সে প্লাস হবে, ক্রেডিট পোস্টিং ডেবিট ব্যালেন্স থেকে কি হবে মাইনাস হবে। ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্সে প্লাস হবে, ডেবিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্স থেকে কি হবে মাইনাস হবে। দেখো এখানে একটা কাজ দেওয়া আছে ব্যাংক হিসাব, এটা আমরা ছক দেখে বুঝতে পারছি চলমান যে ছক। এখানে দেখো বিক্রয় হিসাব ডেবিট দিকে 8,000, বিক্রয় হিসাব ডেবিট দিকে 6,000, ক্রয় হিসাব ক্রেডিট দিকে 3,000, উত্তোলন হিসাব ক্রেডিট দিকে 1,000, ভাড়া হিসাব ক্রেডিট দিকে 2,000। উপরোক্ত হিসাবে জ্যার নির্ণয় করো। মানে কাজটা কি বিক্রয় হিসাবে জ্যার নির্ণয় করবে, ক্রয় হিসাবে জ্যার নির্ণয় করবে, উত্তোলন হিসাবে জ্যার নির্ণয় করবে, ভাড়া হিসাবে জ্যার নির্ণয় করবে। দেখো এখানে সিডি বা সিএফ সময় শেষ তারিখে নিরূপণ করা হয়। এই উদ্বৃত্ত পুনরায় বিডি বা বিএফ নামে পরবর্তী সময়ের প্রথম তারিখে হিসাবের বিপরীত পাশে লেখা হয়। যখন কোনো হিসাবে মোট ডেবিট ও মোট টাকার পোস্টিং সমান হয় ওই হিসাবে উদ্বৃত্ত কি হবে শূন্য হবে, অর্থাৎ ব্যালেন্স সিডি বা বিডি দেখার তখন আর প্রয়োজন হয় না। এই ধরনের হিসাবকে সমতা প্রাপ্ত হিসাব বলা হয়। এটা আমাদের বহু নির্বাচনী সময় লাগবে যে সমতা প্রাপ্ত হিসাব কোনটিকে বলা হয়। হিসাবের সাধারণ স্বাভাবিক উদ্বৃত্ত আমরা হিসাবের শ্রেণীতে জানি 5টা, সেটি থেকে স্বাভাবিকভাবে যে উদ্বৃত্তটা হয়, সম্পদ সবসময় ডেবিট ব্যালেন্স হয়, দায় সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স হয়, আয় ক্রেডিট ব্যালেন্স হয়, ব্যয় হচ্ছে ডেবিট ব্যালেন্স। এটি হচ্ছে স্বাভাবিক উদ্বৃত্ত। এটি হচ্ছে তোমাদের কাজ। তোমরা হচ্ছে আমাদের তো ট্রেনের একটা কি আলাদা অ্যাকাউন্টিং গ্রুপ করা হয়েছে মেয়েরা, অরিন মিস ক্লাস 9-এই করা হয়েছিল। 9টা কি ট্রেনে চালাতে পারবে না ওইখানে শুধু? জি মিস, আচ্ছা মিস গ্রুপের নাম চেঞ্জ করে 9-এর জায়গায় 10 দিব। আচ্ছা তাহলে চেঞ্জ করে দিও। আজকে তোমাদের তো 3টা ক্লাস শেষ হওয়ার পরে আজকে বিকালের মধ্যে দিলেই হবে। এই জাবেদা দাখিলা প্রদান করে খতিয়ান স্থানান্তর উদ্বৃত্ত নির্ণয়, এটা হচ্ছে তোমরা করবে টি ছক চলমান। সেই গ্রুপে সাবিকুনা আবার বলো মা। মিস আমি বলি
সে গ্রুপে অ্যাড নেই। আচ্ছা, একজন আরেকজনকে করা যায় না নাকি যে অ্যাডমিন তারই করতে হয় এরকম কিছু? মিস বললাম যে আমি সে আইডিতে অ্যাড নাই গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে নিব। এখন দেখো আজকের কাজটা কি, আজকে এই অঙ্কটা করে পাঠাবে, স্ক্রিনশট মানে ছবি তুলে পাঠাবে। দেখো কি জাবেদা করবে প্রথম, তারপর খতিয়ানের স্থানান্তর বলে এখানে খতিয়ানের স্থানান্তর উদ্বৃত্ত নির্ণয় করো। কোন খতিয়ানে করবে? টি ছকের মাধ্যমে এবং চলমান জ্যাট ছক দুইটাই। টি ছকের মাধ্যমে প্রস্তুত করবে, চলমান জ্যাট ছকের মাধ্যমে। তার মানে প্রথম জাবেদা তারপর খতিয়ান প্রস্তুত করবে দুইটি পদ্ধতিতে। তোমরা একটু বলে নাও, অরিন বলো। শাহিন নগদ 1 লাখ টাকা ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন, জাবেদাটা কি হবে বলো তো? বলো, নগদ 1 লাখ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন, জাবেদা কি হবে? আচ্ছা যেই পারো বলো, এটা জাবেদা কি হবে মার্চের 1 তারিখে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব হ্যাঁ ক্রেডিট। ঠিক আছে। 2 তারিখে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, কি হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, সম্পত্তি না আসবাবপত্র। মিস আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। রাইট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ক্রয় করাতে যে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আমরা তো জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে। এবং আসবাবপত্র কিনতে গিয়ে আমাদের নগদ অর্থ চলে গেছে, একইভাবে কি হচ্ছে, সম্পদটা হ্রাস পেয়েছে। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর অন্যদিকে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। 3 তারিখেরটা বলো, বাকিতে পণ্য ক্রয় 30,000 টাকা, কি হবে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। রাইট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় 25,000 টাকা, কি হবে? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বই ফেরত 2,000 টাকা। আগে বলো বই ফেরতটা কি? মিস ফেরত আসা বই ফেরত, পাওনাদারের কাছে। রাইট, বই ফেরতটা কি? এটার আরেকটা নাম কি বলো তো? মিস বিক্রয়, বিক্রয় হিসাব না। বিক্রয়, বই ফেরত কি মিস বিক্রয় ফেরত? পাওনাদার হিসাব ডেবিট হবে না? শোনো, বই ফেরতটা কি এটা বলো আগে, বই ফেরতের নামটা কি? আরেকটা নাম, বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। বই ফেরত মানে কি বলো? বই ফেরত মানে কি? ক্রয় ফেরত। হ্যাঁ এখন বলো, ক্রয় ফেরত 2,000 টাকা, এখন জাবেদাটা কি হবে? ক্রয় ক্রয় ফেরত হিসাব ডেবিট আর হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। তাই ক্রয় ফেরত ভালোভাবে খেয়াল করো সবাই। যখন বাকিতে পণ্য ক্রয় করা হয় তখন তোমরা বলেছো এখানে যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কারণ ক্রয় করাতে কারবারে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। পাশাপাশি বাকিতে পণ্য ক্রয় করাতে দায় বৃদ্ধি পেয়েছে, আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছিল। কিন্তু এখানে তো ক্রয় ফেরত 2,000 টাকা, তাহলে ক্রয় করা হয়েছিল এবং সেই ক্রয়কৃত পণ্যটা ফেরত দেওয়া হয়েছে, তাহলে এখানে কি হলো, ব্যয়টা হ্রাস পেয়ে গেল। ভালোভাবে খেয়াল করো, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছিল এই জন্য ক্রয় হিসাব ডেবিট হয়েছিল, ব্যয় হ্রাস পেয়েছে এই জন্য ক্রয় ফেরত কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ঠিক ঠিক একইভাবে দায় কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে দায় হ্রাস পেলে কি হবে, পাওনাদার ডেবিট হয়ে যাবে। তাহলে এটা যাবে, তাহলে কি হবে, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করো, আমাদের একেবারে সময় কম। জি মিস। জি মিস। পাওনাদারকে পরিশোধ দেখো 10,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, তাহলে কি হবে, পাওনাদার হ্রাস পাবে, দায় হ্রাস পাবে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তার নগদান চেক পেয়েছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কর্মচারী বেতন পরিশোধ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে জাবেদা করে তারপর দুইটি পদ্ধতির মাধ্যমে খতিয়ান করবে। কোন কয়টি হিসাব হবে সেটা বের করে তারপরে হিসাবগুলো প্রস্তুত করবে। আর তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবে, প্রয়োজন ছাড়া একেবারে বাড়ি বাইরে বের হবে না। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।